তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম মোল ফ্র্যাকশনের উপর বেস করে, ঠিক আছে? তো মোল ফ্র্যাকশনে কনসেপ্টটা একবার দেখা যাক। মোল ফ্র্যাকশন মানে কি? জাস্ট রেশিও হবে, ধরো সলভেন্টেরও হতে পারে, সলিউটেরও হতে পারে। যদি সলভেন্টের হয় সেটাকে আমরা লিখবো x1 দিয়ে। তার মানে কি? মোল নাম্বার অফ দ্য সলভেন্ট ডিভাইডেড বাই মোল নাম্বার অফ সলভেন্ট প্লাস সলিউট, মানে টোটাল মোল নাম্বার n1 প্লাস n2। এটাই যদি আমি এবার সলিউটের করি x2 লিখবো, 2 নম্বর জিনিস বাইরে থেকে আসছে, n2 n1 প্লাস n2। এবার আমি একটা রিলেশন বার করবো এখান থেকে, x1 প্লাস x2। x1 প্লাস x2 করলে কি হবে? এখানে n1 প্লাস n2 হবে, n2 n1 প্লাস n2 হবে। যদি যোগ করে দাও তাহলে n1 প্লাস n2 থাকছে, তার সাথে এগুলো যোগ করে দাও, n1 প্লাস n2 থাকছে, সব মিলিয়ে 1 দাঁড়াচ্ছে। তাহলে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 1। এটা পরে কাজে লাগবে, দেখবেন। এটাকে ইলাবোরেটলি যদি আমরা ভাবি, মানে একটুখানি এটাকে যদি ভেঙে করা যায়, ভেঙে করলে কি হবে? n1 মানে জানি আমরা কিসের জিনিস, n মানে মোল, মোল নাম্বার মানে কি? গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে আমরা এখানে সেটাই করবো, গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। বুঝতে পারছো? যদি আমরা সলিউটের করি তাহলে এটা হয়ে যাবে x2, এটা n2, এগুলো হয়ে যাবে 2, এরকম থাকছে। এবার ধরো সলিউটের যে মোল নাম্বার বা সলিউটের যে মোল নাম্বার সেটাই বলছি, সেটা সলভেন্টের থেকে অনেক কম। তাহলে এই যে W1/m1 মানে যেটাকে n1 বলছি, এটা অনেক বেশি W2/m2 থেকে। তাহলে এর রেসপেক্টে এটাকে আমি নেগলেক্ট করতে পারি। তো যদি নেগলেক্ট করে দিতে পারি তাহলে এটাকে আমি সিম্পলিফাই করে লিখতে পারবো। কীরকম লিখতে পারবো? W2 ওপরে থাকছে, m2 থাকছে, নিচে কি থাকছে? নিচে এটাই থাকছে, এটা কিন্তু নেগলেক্ট হয়ে যাচ্ছে কারণ এর রেসপেক্টে এটা অনেক ছোট। ক্লিয়ার? তার মানে এটাই বলতে চাচ্ছি যে W2/যে m2 আছে সেটা এতটাই ছোট n1 থেকে। n1 মানে কি? W1/m1। তাহলে ওটার রেসপেক্ট ওটাকে ছোট করে দিলাম, তাহলে এখানে পড়ে থাকছে W1/m1। এটা তো বুঝলে কি না? দেখতে পাচ্ছ? তাহলে এটাকে এবার আমি তুলে নিই, ওপরে নিয়ে নিই। এটা ওপরে নিয়ে নিলে এরকম দাঁড়াবে m1/w1। ঠিক আছে? তো এইভাবে এটাকে শর্টে সিম্পলিফাই করে দিলাম। তাহলে এইভাবে তুমি এখান থেকে নিউমেরিক্যালসগুলো চাইলে করতে পারো যদি মোল ফ্র্যাকশনের উপর বেস করে কোনো নিউমেরিক্যালস আসে না। এখন আমি চলে আসছি কোলিগেটিভ প্রপার্টিতে। কোলিগেটিভ প্রপার্টি আমাদের কি বলছে দেখো। কোলিগেটিভ প্রপার্টি মানেটা কি? মানেটা হচ্ছে দ্য প্রপার্টি হুইচ ডিপেন্ডস আপন দ্য কোয়ান্টিটি অর ইউ ক্যান সে দ্য মোল নাম্বার অফ সলিউট। মানে ব্যাপারটা এরকম, মানে যে সমস্ত কোয়ালিটি, যে সমস্ত প্রপার্টি সলিউটের কোয়ালিটির উপর ডিপেন্ড করে না। ধরো NaCl নাও বা KCl নাও, পটাশিয়াম নাও কি সোডিয়াম নাও, ব্যাপার একই। কোয়ালিটির উপর ডিপেন্ড করে না, ওর ইনার্ট প্রপার্টির উপর ডিপেন্ড করে না। কার প্রপার্টির উপর ডিপেন্ড করে? ওর এক্সটেন্সিভ প্রপার্টির উপর ডিপেন্ড করে। মানে এটা ইন্টেন্সিভ প্রপার্টির উপর ডিপেন্ড করছে না, এটা এক্সটেন্সিভ প্রপার্টির উপর ডিপেন্ড করছে। মানে তুমি যত পরিমাণ সলিউট ইউজ করবে, প্রপার্টিগুলোর যে প্রপার্টি মানে যে একটা চেঞ্জেস দেখতে পাবে, ওর যে ম্যাগনিটিউড হবে সেটা ওর সাথে প্রপোর্শনাল। মানে যত বেশি সলিউট ইউজ করবে তত হিউজ ডিফারেন্স আমরা দেখতে পাবো। এই ধরনের প্রপার্টিগুলো নিয়ে আমি যদি আলোচনা করি তাহলে বলবো কোলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে? তাহলে ওর ইনার প্রপার্টির উপর ডিপেন্ড করছে না, সলিউটের নিজস্ব প্রপার্টি, সলিউটের প্রপার্টির উপর ডিপেন্ড করছে না, সলিউটের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে না, শুধু কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, নাম্বারের অফ মোলসের উপর ডিপেন্ড করছে। কোয়ান্টিটি মিনস গিভেন ওয়েট, ওটাকেই মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করো, তাহলে মোল নাম্বার হয়ে গেল। তাহলে যেটা মোল নাম্বারের উপর ডিপেন্ড করে যে সমস্ত প্রপার্টিসগুলো আছে তাদেরকে বলছে কলিগেটিভ প্রপার্টি। সেরকম 4টে আমাদের সিলেবাসে আছে। আমি ফার্স্টে একটু হেডলাইন করে দিই। 1 নম্বর যেটাকে বলা হয় সেটা বলছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। সেকেন্ড যেটা আমরা করব সেটাকে বলছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। থার্ড যেটা করবো সেটাকে বলা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ফোর্থ যেটাকে আমরা করবো, 4টেই আছে আমাদের সিলেবাসে, সেটাকে বলছে অসমোটিক প্রেশার। এই প্রত্যেকটা প্রপার্টি, অসমোটিক প্রেশার বলো, ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্ট বলো, বা এলিভেশন বয়লিং পয়েন্ট বলো, বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বলো,
এর প্রত্যেকটা ডিপেন্ড করছে সলিউটের মোল নাম্বারের ওপর, সলিউটের কোয়ালিটির ওপর নয়, কোয়ান্টিটির ওপর। ক্লিয়ার? ওকে, তাহলে একটা একটা করে নিয়ে আলোচনা করা যাক। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। ভেপার প্রেশারটা কীভাবে আমরা বলতে পারি দেখো, এখানে আমি পিওর সলভেন্ট নিলাম, এখানে আমি সলিউশন নিলাম, তাহলে সলভেন্টও নিয়েছি, সলিউশন। তাহলে এখানে সলভেন্ট, পিওর সলভেন্ট রেড কালার দিয়ে এটাকে ডিনোট করছি, রিপ্রেজেন্ট করছি। এবার এটা সলভেন্টও আছে, সলিউটও আছে, ঠিক আছে। এবার দুটোকেই আমি ঢেকে দিয়েছি, এখানে উপর থেকে ঢেকে দিয়েছি। এখানে যেখানে সলভেন্ট আছে সেখান থেকে একটা ভেপার তো উঠবেই ওপর দিকে, এখান থেকে উঠবে। কোথা থেকে ভেপার বেশি উঠবে উপরে বলো, কোথা থেকে ভেপার বেশি উঠবে? দেখো মন দিয়ে বোঝো, আমি যদি এটার ওপর থেকে একটা ছবি নিই তাহলে শুধু এটাই দেখতে পাবো। এটাকে যদি ওপর থেকে ছবি নিই তাহলে এর সাথে কি দেখতে পাবো? সলভেন্টও আছে, সলিউটও আছে। ভেপারাইজেশন কোথা থেকে হয়? সলিউট থেকে হয় না সলভেন্ট থেকে হয়? ভেপারাইজেশন হয় সলভেন্ট থেকে। তাহলে যেখানে সারফেস এরিয়া জুড়ে সলভেন্টের পরিমাণ বেশি সেখান থেকে রেট অফ ভেপারাইজেশন বা অ্যামাউন্ট অফ ভেপারাইজেশন অনেক বেশি হবে। তাহলে এখানটায় কি রয়েছে? সলভেন্টের সাথে সলিউট রয়েছে। তাহলে যদি সারফেস এরিয়া দেখো তাহলে সলভেন্টের সারফেস এরিয়া অনেকটা কম, কিন্তু এখানে পুরোটা জুড়েই সলভেন্ট আছে, 100% জায়গা জুড়েই সলভেন্ট আছে। তাহলে ওখানে যে ভেপারাইজেশন হওয়ার রেট সেটা অনেক বেশি, বা ভেপারাইজেশন হওয়ার যে পরিমাণ সেটা অনেক বেশি। তাহলে এখানে ভেপার প্রেশার অনেক বেশি জেনারেট করবে। তাই জন্য সলভেন্টের জন্য আমি যে ভেপার প্রেশার বলবো সেটাকে আমরা এরকমভাবে লিখব, পি নট বা P0 বলতে পারো। দেখে এখানে না দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি P0, পি নট। হ্যাঁ, সলিউশনের জন্য যে ভেপার প্রেশার হবে সেটাকে আমরা কি দিয়ে লিখবো? সেটাকে নর্মাল পি দিয়ে লিখবো। তাহলে তুমি বলো এই দুটোর মধ্যে ভেপার কোথায় বেশি তৈরি হচ্ছে? এখানে ভেপার বেশি, সলভেন্টের ভেপার বেশি আছে, কারণ সলভেন্টের মধ্যে কোনো সলিউট পার্ট নেই, পুরো সারফেস এরিয়া জুড়ে সলভেন্ট আছে, তাই ওখান থেকে অ্যামাউন্ট অফ ভেপার বেশি, তাই ভেপার প্রেশার বেশি। এখানে যে সলিউশন আছে এখানে কিছু কিছু জায়গা জুড়ে কি রয়েছে? সলিউট পার্টিকেল রয়েছে, তাহলে সম্পূর্ণ জায়গা থেকে ভেপারাইজেশন হবে না, কিছু কিছু জায়গা ব্লক করে রেখেছে সলিউট পার্টিকেল, তাই জন্য ভেপারাইজেশনের যে পরিমাণ সেখানে কম, তাই ভেপার প্রেশারও কম। তাহলে কি বুঝলাম? পি নট বড় না পি বড়? এটা উপরে চলে আসছে, উপরে লিখছি পি নট বড় না পি বড়? পি নট ইজ অবভিয়াসলি গ্রেটার দেন পি। দিস ইজ পিওর সলভেন্টের ভেপার প্রেশার, এটা হচ্ছে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। এই হচ্ছে এদের মধ্যে রিলেশন, ঠিক আছে? মানে রিলেশন ঠিক না, এটা জাস্ট কম্প্যারিজন বলতে পারি। ওকে, এইবার রাউলস একটা সুন্দর কথা বলেছেন। উনি কি বলছেন? অ্যাকর্ডিং টু রাউলস উনি বলছেন এই যে ভেপার প্রেশারটা এক্সার্ট করছে, এই প্রেশারটা কার সাথে রিলেটেড? সলভেন্টের সাথে নাকি সলিউটের সাথে? কার জন্য ভেপারাইজেশন হচ্ছে? সলভেন্টের সাথে। তাহলে এই যে ভেপার প্রেশার কতটা হবে না হবে এটা ডিপেন্ড করবে কার ওপর? সলভেন্টের মোল ফ্র্যাকশনের ওপর। তাই উনি বললেন ইট ইজ প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। যেই সলিউশনে সলভেন্ট যত বেশি পরিমাণে থাকবে সেখানে তার যে ভেপার প্রেশার জেনারেট করবে সেটা বেশি হবে। এটা সিম্পল, একদম সিম্পল কথা, তাই প্রপোর্শনাল সাইন দিয়েছি। এবার উনি বলছেন যে তাহলে প্রপোর্শনাল সাইনকে যদি তুলি তাহলে কনস্ট্যান্ট আনতে হবে। কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্টটা খুব সহজ, পি ইজ ইকুয়াল টু করে পি নটই করে দাও x1। পি নট কেন? মানে পিওর অবস্থায় যতটা প্রেশার থাকা উচিত ছিল তার কিছুটা মোল ফ্র্যাকশনের সাথে মাল্টিপ্লাই করে দিয়ে তার কিছুটা অংশ আসবে তার প্রেশারের জন্য কন্ট্রিবিউট করবে। এটা এক এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার টোটাল প্রেশার যখন মানে সলভেন্টে ছিল, পিওর সলভেন্টে ছিল, তখন ছিল 1 atm। ক্লিয়ার? এখন তোমার কাছে যে মোল ফ্র্যাকশনটা আমি তোমাকে বলছি, ধরে নিচ্ছি যে আমার মোল নাম্বার যেটা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই x2 যেটা, সেটা 0.4। কেন কেন হচ্ছে? n1 যেটা সেটা 0.6, n2 যেটা 0.4। তার মানে কিছুটা সলিউটও রয়ে গেছে। তাহলে যখন ডিভাইড করব x2 তাহলে n2 আর n1 প্লাস n2 হবে, n2 হবে 0.4 আর এটা হবে 1, তাহলে সব মিলিয়ে হবে 0.4। তাহলে এই যে 0.4 হচ্ছে সেই 0.4টা কোথায় আসবে?
এইখানে x1 এর জায়গায়, তাহলে 1 atm এই যে ব্যাপারটা দেখাচ্ছে, তাহলে এই যে টোটাল প্রেশার যেটা দাঁড়াচ্ছে সেটা এই পি নট যেটা আছে সেটা হচ্ছে 1 atm, টোটাল প্রেশার আমি বলে দিয়েছি 1, হ্যাঁ, ইন্টু মোল ফ্র্যাকশন কতটা হচ্ছে এখানে x2 এর মোল ফ্র্যাকশন 0.4। তাহলে বোঝো পিওর অবস্থায় প্রেশার দাঁড়াতো 1 atm, এখন সেটা গিয়ে দাঁড়াচ্ছে 0.4 atm, কেন কিছুটা সলিউট জায়গা খেয়ে রেখেছে। একটু ভুল বললাম মনে হচ্ছে, কারণ x2 দিয়ে তো ডিপেন্ড করবে না, x1 দিয়ে ডিপেন্ড করবে, তাহলে x1 দিয়ে যদি ডিপেন্ড করে তাহলে এই জায়গাটা আমি লিখবো n1, এখানে লিখবো 0.6, তাহলে এখানে লিখবো 0.6, তাহলে 0.6 atm প্রেশার ও এক্সট্রাক্ট করতে পারবে, কারণ আমার কাছে যে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট রয়েছে সেটা 0.6 আছে, মানে এক্সাম্পল দিয়ে বললাম। তাহলে বোঝা গেল কম আসে, নর্মালি যেটা সলিউশনে সলভেন্টের জন্য আসে পিওর সলভেন্টের জন্য তার থেকে সলিউশনে অনেকটা ভেপার প্রেশার কম আসছে। ক্লিয়ার? এনার এই যে এটাকে কি বলবো, এটা রাউলস ল অফ ভেপার প্রেশার বলবো, এটাকে বলবো রাউলস ল অফ ভেপার প্রেশার, কারণ পি মানে কি বলেছি, ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। তাহলে এটা হচ্ছে রাউলস ল, RAOULTS, রাউলস ল অফ ভেপার প্রেশার। ঠিক আছে, এবারে মুছে দিচ্ছি। এখান থেকে আমি অন্য একটা কিছু করার চেষ্টা করবো। তাহলে P = P নট x1, এটা মাথায় রাখো, P = P নট x1, এটা মাথায় রাখো। তাহলে P = P নট x1, একটু আগে আমরা শিখেছি x1 মানে কি 1 - x2, তাহলে x1 এর জায়গায় আমি কি করব, পরের লাইনে P নট লিখবো 1 - x2 করব। এটাকে যদি ঠিকঠাক করা যায় তাহলে দাঁড়াবে কত, P = P নট - P নট x2। এবার এখান থেকে আমি এই P নট x2টাকে বাইরে বার করে নিচ্ছি, P নট x2 which is equal to P নট - P, তাহলে P নটটাকে নামিয়ে দাও, x2টাই থাক, ডিভাইডেড বাই P নট। তাহলে এই যে x2 দাঁড়াচ্ছে, এই x2টা কি ভালো করে বোঝো, এই x2টা হচ্ছে মোল নাম্বার অফ সলিউট, P নট - Pটা কি জিনিস, লোয়ারিং অফ ভেপার প্রেশার। এখানে লিখছি দেখো, আমার ভেপার প্রেশার নর্মাল ছিল P নট, এখন ভেপার প্রেশার হচ্ছে P কমে গেছে, তাহলে কতটা কমেছে, দিস ইজ কল্ড লোয়ারিং অফ ভেপার প্রেশার। এবার আমি এটাকে ডিভাইড করে দিচ্ছি আমার ইনিশিয়াল প্রেশার দিয়ে, মানে ইনিশিয়াল প্রেশার কি ছিল, P নট ছিল, তাহলে এই যে যতটুকু কমে গেল এইটুকুকে কি বলবো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, মানে ওর রেসপেক্টে কতটা কমেছে তাকে বলা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তাহলে যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, ভালো করে বোঝো, আমি যত সলিউট দেবো আস্তে আস্তে ভেপার প্রেশার ডাউন হবে, এটাকে শিখলাম। তাহলে যে কমে যাওয়াটা কতটা কমছে এটা ডিপেন্ড করছে কার উপর, সলিউটের উপর না সলভেন্টের উপর, কমে যাওয়াটা ডিপেন্ড করছে কার উপর, প্রেশার যেটা দেখাচ্ছে সেটা ডিপেন্ড করছে সলভেন্টের উপর। আর এই যে কমে যাচ্ছে ভেপার প্রেশারটা, যেটাকে আমরা কলিগেটিভ প্রপার্টিতে শুরুতেই বলেছি যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার আমরা পড়ছি, যে লোয়ারিংটা এই কমে যাওয়াটা কার উপর ডিপেন্ড করছে, অবশ্যই সলিউটের উপর ডিপেন্ড করছে। সেটা তো আমরা থিওরিটিক্যালি বুঝতেই পারি যে যত বেশি সলিউট দেবো তত বেশি পরিমাণে ভেপার প্রেশার কমে যাবে। এবার সেটাই ম্যাথমেটিক্যালি রাউলস ওটাকে এবার প্রুফ করে দিলেন, কিরকম, এই যে কমে যাওয়াটা এটাকে কি বলছে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এটা কার উপর ডিপেন্ডেন্ট, এটা x2 মানে সলিউট না সলভেন্ট, সলিউটের উপর ডিপেন্ড, যেটা কম থাকে, যেটা সলিউশনের পরিমাণে কম থাকে, বাংলায় দ্রাব বলে, আর যদি ওটাকে বলো তাহলে দ্রাবক বলে, যেটা বেশি থাকে সেটা বলে দ্রাবক, হ্যাঁ, আর ওটাও তাই। আর এখানে সলিউট বলছি, তাহলে সলিউটের উপর ডিপেন্ড করছে, যত বেশি সলিউট দেবে তত বেশি ভেপার প্রেশার ডাউন হবে, এটাই বলছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকেও বলছে রাউলস ফর্মুলা, কিন্তু এটাকে রাউলস ল অফ ভেপার প্রেশার বলবে না, এটাকে কি বলবে, রাউলস ল অফ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, দুটোই রাউলস ল। এটাকে কি বলবো, রাউলস ল অফ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। বোঝা গেল? তাহলে এই দুটো জিনিস আমরা শিখলাম। এবার এখান থেকে কী কী নিউমেরিক্যালস আসতে পারে, তোমাকে ইনিশিয়াল প্রেশারটা দিয়ে দিল, মানে পিওর অবস্থায় সলভেন্টের জন্য যেটা, এখন যে ভেপার প্রেশার সেটা দিয়ে দিল, দিয়ে তোমাকে আবার মোল ফ্র্যাকশন অফ সলিউট জিজ্ঞেস করছে, এটা পেয়ে গেলে মোল ফ্র্যাকশন অফ সলিউট। তোমাকে ওখান থেকে মোল নাম্বারও জিজ্ঞেস করতে পারে,
ওটাকে ভাঙবে, তাহলে মোল নাম্বার পেয়ে গেলে। এর কীভাবে ভাঙবে, এর আগেও করেছি অনেকবার। তাহলে এখানে চলে আসছি, তাহলে এই যে পি নট, এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার যেটা আছে সেটার ভ্যালু কত আসছে এখানে করে দিলাম। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার তোমরা বলছো x2, কমে যাওয়াটা সলিউটের উপর ডিপেন্ড করছে, মানে অল্প পরিমাণে যেটা থাকে, আর এক্স্যাক্টলি প্রেশারটা ডিপেন্ড করছে সলভেন্টের উপর। তাহলে x2 কে যদি ভাঙি তাহলে কী হবে, n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2, আর ওটাকে যদি আবার ভাঙি তাহলে কী হবে, W2 বাই M2, W1 বাই M1, W2 বাই M2। এটাই হচ্ছে আমার P0, এটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা অ্যাপ্লাই করে নিউমেরিক্যালস করতে হবে। নিউমেরিক্যালস ক্লাস দেবো, একটা একটা করে নিউমেরিক্যাল সবই দেখিয়ে দেওয়া হবে, তোমরা করবে বাড়িতে। তো এটা ফার্স্ট কোলিগেটিভ প্রপার্টি কেসটা সলভ করলে, এবার সেকেন্ড কোলিগেটিভ প্রপার্টিতে আসবো। সেকেন্ড কোলিগেটিভ প্রপার্টি কী ছিল, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তোমরা বলো যে বয়লিং পয়েন্ট কী জিনিস। বয়লিং পয়েন্ট কিসের বয়লিং পয়েন্ট পড়বো, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং, শুধু বয়লিং পয়েন্ট না, বয়লিং পয়েন্ট কী জিনিস তোমরা ভাববে যে বয়লিং পয়েন্ট ব্যাপারটা কি, মানে কোনটাকে বয়লিং পয়েন্ট আমরা বলি। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ঠিক আছে। দেখো এখানে বয়লিং কখন স্টার্ট হয়, বয়লিং স্টার্ট কখন হয়, যখন এই যে ভেপার বেরোচ্ছে, ভেপার উঠছে, এই ভেপারে তো প্রেশার তৈরি হচ্ছে, এই ভেপারের যে প্রেশার, এই প্রেশার যখন অ্যাটমসফেরিক প্রেশারকে ছাড়িয়ে চলে যায় তখন বয়েল করা শুরু করে। এমনি নর্মালি ভেপারাইজ হয় আবার ব্যাক করে, ভেপারাইজ হয় ব্যাক করে, কেন, কারণ উপর থেকে একটা হাই প্রেশার আছে, অ্যাটমসফেরিক প্রেশার, নিচ থেকে ভেপার উঠছে, সেই প্রেশার যদি কম, নিচের প্রেশারটা যদি কম থাকে তাহলে কিছুক্ষণ যাবে, ও ফাইট করবে, পারবে না, হেরে যাবে, আবার পড়ে যাবে। তার মানে কি, স্পন্টেনিয়াস ভেপারাইজেশন হচ্ছে না, এটাকে নর্মাল ভেপারাইজেশন বলি। কিন্তু যদি ভেপার প্রেশারটা এতটাই বেশি থাকে যে উপরের যে অ্যাটমসফেরিক প্রেশার তার সাথে ফাইট করে জিতে তাকে ছাড়িয়ে চলে গেল, তখন স্পন্টেনিয়াসলি ভেপারাইজেশন হবে, দ্যাট ইজ কল বয়লিং। বুঝতে পারছো? তাহলে বয়লিং কখন হয়, যখন নিচের প্রেশারটা উপরের প্রেশারের থেকে বেশি, তার মানে যখন সলিউশন থেকে বা সলভেন্ট থেকে যে ভেপারটা আসছে সেই প্রেশারটা অ্যাটমসফেরিক প্রেশারকে ছাড়িয়ে চলে যাবে, তখন বয়লিং স্টার্ট হয়ে গেল। এইবার তোমরা বলো এখান থেকে ভেপার বেশি আসছে না এখান থেকে ভেপার বেশি আসছে, এখান থেকে ভেপার বেশি আসছে, তাহলে এখানে অনেক ইজিলি ও অ্যাটমসফেরিক প্রেশারকে ছাড়াতে পারবে, কিন্তু এখানে অত ইজিলি অ্যাটমসফেরিক প্রেশারকে ছাড়াতে পারবে না। তার জন্য আমাকে কী দিলাম, এখানে অনেক বেশি পরিমাণে হিট দিতে হবে। যখনই তুমি হিট দিলে টেম্পারেচার বাড়লো, তারপরে তুমি যখন রিডিংটা নিচ্ছ তুমি দেখছো এর বয়েলিং হতে আরও বেশি হিট লেগেছে, তার মানে এর বয়েলিংটা হায়ার টেম্পারেচারে হচ্ছে, তার মানে বয়েলিং পয়েন্ট বেড়ে গেল কার জন্য, সলিউশনের জন্য। তাই জন্য আমি বলেছি এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট কখন, যখন আমি সলভেন্টের মধ্যে কিছু সলিউট মেশাবো, ওটা সলিউশনে পরিণত হবে, তখন প্রেশার যেহেতু ডাউন হয়ে গেছে, তাহলে ওই অল্প একটু প্রেশার নিয়ে আমি অ্যাটমসফেরিক প্রেশারকে ছাড়াবো, যখন আমার অনেক বেশি এনার্জি দিতে লাগবে, অনেক বেশি এনার্জি মানে অনেক বেশি হিট দিতে লাগবে, অনেক বেশি হিট মানে টেম্পারেচার যেটা শো করবে সেটাও বেশি। ধরে নাও এইটার বয়েল হতে, এটার বয়েলিং পয়েন্ট ধরে নাও এটা T1, তাহলে এটার বয়েলিং পয়েন্ট কী হবে, T2 হবে। বোঝা গেল? এগুলোর এখানে দরকার নেই, এগুলো মুছে দিই। তাহলে কোনটা কার থেকে বেশি, অবশ্যই T2 ইজ গ্রেটার দেন T1। বোঝা গেল? T2 অলওয়েজ T2 ইজ গ্রেটার দেন T1, এর জন্য হায়ার টেম্পারেচার লেগেছে। তাহলে যে চেঞ্জ হয়েছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, এলিভেশন অফ বয়েলিং পয়েন্টটা কী জিনিস, কতটা হয়েছে, T2 মাইনাস T1টা হচ্ছে এলিভেটেড বয়েলিং পয়েন্ট। এটাকে কি বলা হবে, ডেল্টা টি বলা হবে, বি ফর বয়েলিং, কতটা টেম্পারেচার ইনক্রিজ করলো। এই যে বেড়ে গেলাম, কি বললাম, এই যে জিনিসপত্রগুলো চেঞ্জেস আসছে, চেঞ্জ কার জন্য আসছে, চেঞ্জ আসছে বাইরে থেকে কিছু দিচ্ছ বলে, তার মানে কার উপর, সলিউটের ওপর, মানে বাংলায় বললে দ্রাবের ওপর ডিপেন্ড করছে, সলিউটের ওপর। ঠিক আছে? তাহলে সলিউট যদি সলিউটের উপর ডিপেন্ড করে, তাহলে সলিউটের কোন ফাংশনের উপর ডিপেন্ড করবে, সলিউটকে এক্সপ্রেস করার জন্য অনেকগুলো আমাদের কাছে কনসেন্ট্রেশন আছে, যেটা এর আগে পড়েছি, মোল ফ্র্যাকশন আছে, পার্সেন্টেজ আছে, মোলারিটি আছে, মোলালিটি আছে। তো কোনটা দিয়ে আমরা ডিনোট করব, আমরা এটাকে এক্সপ্রেস করি মোলালিটি দিয়ে, এম ফর মোলালিটি, গুলিয়ে ফেলবে না, স্মল এম মানে মোলালিটি। এই মোলালিটি এক্সপ্রেশন এর আগেও পড়েছে, একবার জাস্ট দেখে নাও, 1000 ইন্টু W2 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। আমরা এটা দিয়ে কেন করলাম, এটা কোশ্চেন আছে, কিন্তু আমরা তো চাইলে মোলারিটি দিয়েও করতে পারতাম। দেখে নি মোলারিটি হলে কি অসুবিধা হতো বা কি সুবিধা হতে পারতো।
মোলারিটি এরকম, যেখানে বলছি 1000 ইন্টু W2 ডিভাইডেড বাই M2 ইন্টু V। দেখো ভি ফ্যাক্টর আছে, যখন তুমি বয়েল করছো, বয়েল করার সাথে সাথে টেম্পারেচার চেঞ্জ হবে, টেম্পারেচারের সাথে সাথে ভলিউম চেঞ্জ হয়, ভলিউম চেঞ্জ হলে মোলারিটিও চেঞ্জ হয়ে যাবে। তবে তুমি একটা ক্যালকুলেশন যখন করতে যাবে, তুমি লোয়ার টেম্পারেচারে যখন মোলারিটি একরকম দাঁড়াবে, কিন্তু হায়ার টেম্পারেচারে মোলারিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ হায়ার টেম্পারেচারে ভলিউম বেড়ে গেছে, মোলারিটি কমে গেছে। তাহলে তুমি 1 মোলার সলিউশন নিয়ে করো, লোয়ার টেম্পারেচারে মোলারিটি যে, হায়ার টেম্পারেচারে মোলারিটি আলাদা, কারণ ভলিউম চেঞ্জ হয়ে যায়। তাই ভলিউম ফ্যাক্টরটাকে আনা যাবে না, কারণ আমি টেম্পারেচার ফ্লাকচুয়েট করছি, আমি বয়েলিং করি বা ফ্রিজ করি, যাই করি, বয়েল করি বা ফ্রিজ করি, টেম্পারেচার ফ্লাকচুয়েট হবে, টেম্পারেচার ফ্লাকচুয়েট হলে ভলিউম ফ্লাকচুয়েট হবে, তখন এটা কনস্ট্যান্ট পার্ট থাকবে না, এটা কিসের পার্ট হয়ে যাবে, এটা ভেরিয়েবল হয়ে যাবে। তাই জন্য আমরা এগুলোকে অমিট করবো, অ্যাভয়েড করবো, ঠিক আছে। তাহলে মোলারিটি নেওয়া যাবে না, কি নিতে হবে, মোলারিটি। এখানে কোনো ভলিউম নেই, তাই তুমি যত খুশি টেম্পারেচার বাড়াও কমাও, কোনো অসুবিধা নেই। যেই কনসেন্ট্রেশন সলিউশন নিয়ে তুমি কাজ করবে সেটাই কন্টিনিউ, ওটা নিয়েই কাজ করে যেতে পারবে। তাই জন্য আমরা এটাকে ইনস্টেড অফ টেকিং মোলারিটি উই টেক মোলালিটি, তাই মোলালিটি নেওয়া হচ্ছে। এবার আমরা জানি যে যখনই আমার এইগুলোকে আমরা কনস্ট্যান্ট সাইন আনবো প্রপোর্শনাল জায়গায়, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। প্রপোর্শনাল জায়গায় যখনই কনস্ট্যান্ট আনবো, তখন সেটাকে একটা কনস্ট্যান্ট আনতে লাগবে, মানে প্রপোর্শনাল জায়গায় ইকুয়াল সাইন যখন আসবে কনস্ট্যান্ট আনতে হবে। কনস্ট্যান্টটা কি, ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু এম, তার সাথে একটা কেবি থাকছে। এই কেবিটা হচ্ছে কনস্ট্যান্ট। হোয়াট ইজ কেবি? কেবি একটা নাম দেওয়া হয়েছে, কেবি হচ্ছে মোলাল এলিভেশন কনস্ট্যান্ট ফর বয়েলিং। এটা একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট। ঠিক আছে, এমটাকে এবারে যদি পুরোটা লেখো, এমটাকে মেন এক্সপ্রেশনটাকে যদি লেখো, তাহলে 1000 ইন্টু W2 ডিভাইডেড বাই M2 ইন্টু W1, ইট ইজ ডেল্টা টিবি। এখান থেকে নিউমেরিক্যালস করতে হবে, মাথায় রেখো এই ফর্মুলাটা, ঠিক আছে। কেবিটা সাপ্লাই করা থাকবে, আইদার ভেরিয়েবল কটা আছে 1 2 3 4, এই চারটের মধ্যে কোনো একটাকে হয়তো দেওয়া থাকবে না, সেটা তোমাকে বার করতে হবে অ্যাপ্লাইং দিস ইকুয়েশন আর ফর্মুলা, ঠিক আছে। এখান থেকে আর বলার কিছু নেই। হ্যাঁ, একটা জিনিস বলতে পারো, কেবির ভ্যালু মেনলি কি, কেবিটা কিছুই না, কেবি হচ্ছে একটা রেশিও, কিসের রেশিও, ডেল্টা টিবি বাই এম। আরেক রকমভাবে বলতে পারো কেবিটাকে কি বলতে পারি আমরা, কেবিটা এরকম জিনিস, কেবি হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। কখন? যখন 1 মোলাল সলিউশন নিয়ে আমি কাজ করছি। কীরকম, কেন বললাম এটাকে, ধরো তুমি এই এমটাকে 1 করে দাও, 1 মোলাল সলিউশন নিয়ে কাজ করছো, তখন কেবিটাই তো ডেল্টা টিবি। ডেল্টা টিবি মানে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। তার মানে 1 মোলাল সলিউশনের জন্য যতটা টেম্পারেচার বা এলিভেশন হয় বয়েলিং পয়েন্টে, সেটাই ডেল্টা টিবি। তাই জন্য আমরা বলছি এলিভেশন অফ বয়েলিং, মানে মোলাল এলিভেশন কনস্ট্যান্টটাকে বলছি ফর বয়েলিং। তাহলে 1 মোলাল সলিউশনের জন্য যতটা এলিভেশন হয় বয়েলিং পয়েন্টে, 1 মোলাল সলিউশন অ্যাড করলে, ঠিক আছে, মানে সলভেন্টের মধ্যে এমন কিছু অ্যাড করে দিলে, কতটা অ্যাড করে দিলে যাতে পুরো সলিউশনটা 1 মোলাল হয়ে গেল, সেরকম সলিউশনের জন্য যতটা বয়েলিং পয়েন্ট ইনক্রিজ করবে সেটাই হচ্ছে কেবি বা মোলাল এলিভেশন বয়েলিং, এলিভেশন কনস্ট্যান্ট ফর বয়েলিং আর ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার এখান থেকে আমরা ছোট্ট করে একটা গ্রাফ করবো। এটা তো আমরা বুঝে গেলাম থিওরিটিক্যালি যে ডেল্টা টিবি কীভাবে ক্যালকুলেট করে, গ্রাফিক্যালি কীভাবে ক্যালকুলেট করা যায়। দেখ, এই জায়গাটা মজার আছে। আমরা মোলারিটি নেব না, কেন মোলারিটি নেব না, এটা ভলিউম ডিপেন্ডেন্ট, তাই মোলারিটি নেব, ঠিক আছে। সাপোজ এটা আমাদের ভেপার প্রেশার উঠছে, এটা আমাদের টেম্পারেচার বাড়ছে। টেম্পারেচার যত বাড়বে ভেপার প্রেশার তত বাড়বে, এটা সবাই বুঝে। টেম্পারেচার যত বাড়বে ভেপার প্রেশার তত বাড়বে, টেম্পারেচার যত বাড়বে ভেপার প্রেশার তত বাড়বে। এই যে গ্রাফটা হলো, এই গ্রাফটাকে আমি বলছি সলভেন্টের জন্য। এবার সলিউশনের জন্য একটা গ্রাফ করবো। সলিউশনের ভেপার প্রেশার সলভেন্ট থেকে কম আমরা জানি, তাহলে সেম টেম্পারেচারের জন্যই ভেপার প্রেশার যেটা হবে সেটা সলিউশনের জন্য অনেক কম হবে। তাহলে এটা হচ্ছে কিসের জন্য, সলিউশনের জন্য। ক্লিয়ার? এবার সাপোজ ধরো আমার দরকার, আমার এরকম একটা প্রেশার দরকার,
আমি এরকম একটা প্রেশার দরকার যেটাকে আমি বলছি 1 atm, এবং এই প্রেশারে কি হয় বয়েলিং স্টার্ট করে, কারণ অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে 1 atm। তাহলে 1 atm প্রেশারটাকে যখনই এই ভেপার প্রেশার ক্রস করে যাবে সঙ্গে সঙ্গে কি স্টার্ট হয়ে যাবে, বয়েলিং স্টার্ট হয়ে যাবে। তাহলে এই প্রেশার তৈরি করার জন্য, এইটুকু প্রেশার তৈরি করার জন্য যতটা টেম্পারেচার দরকার সেটাকে আমরা এখানে টানিয়ে নিচ্ছি, যতটা দরকার আমরা এখানে টানিয়ে নিচ্ছি। এটাকে আমরা বললাম T1, এটা পিওর সলভেন্টের জন্য। এটাকে এক্সটেন্ড করো, এই এতটাই প্রেশার আবার আনার জন্য সলিউশনের জন্য কতটা টেম্পারেচার দরকার হবে দেখো, এটা বুঝতে পারছো? তাহলে এটা সলভেন্টের গ্রাফ, তাই সলভেন্টের গ্রাফকে যেখানে ওর টেনেছে সেটাকে বলছে T1, তার মানে এটা হচ্ছে সলভেন্টের জন্য। আর যখন এটা সলিউশনের গ্রাফকে টানবে 1 atm, তখন যতটা করেসপন্ডিং তার টেম্পারেচার লাগবে সেটা বলবো T2। তাহলে এই যে টেম্পারেচারের চেঞ্জ হলো সেটা T2 মাইনাস T1 হলো, যেটাকে আমি M বলছি, হ্যাঁ এম এর সাথে রিলেটেড। তাহলে এইটুকু হচ্ছে আমার চেঞ্জ। তাহলে এলিভেশন হলো কিনা বুঝতে পারছো, সলিউশনের জন্য টেম্পারেচার বেশি লেগে গেল। এটাই কি বলছি ডেল্টা টিভি, এটা মানেই T2 মাইনাস T1, আর এটা মানেই এই পুরোটা যেটা ছিল কেবি ইন্টু এম, এম মানে কি 1000 ডিভাইডেড বাই W2 ডিভাইডেড বাই W1, বুঝা গেল? এবার তাহলে আমাদের সেকেন্ড পয়েন্ট হয়ে গেল এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট করবো, ঠিক আছে? ফ্রিজিং পয়েন্ট, তাই ডেল্টা টিভির জায়গায় TF হয়ে যাবে, চেঞ্জটা ওইটুকু। তাহলে এটা লিখে না, ভালো লাগছে জিনিসটা, দেখতে ভালো লাগছে। এবার চলে আসো ডিপ্রেশন অফ ফ্রিজিং। দেখো বয়েলিং পয়েন্ট যদি ইনক্রিজ করে কোনো কিছু বাইরে থেকে মেশালে, তাহলে অবশ্যই ফ্রিজিং পয়েন্ট হয়ে যাবে ডিক্রিজ, কারণ ফ্রিজিংটা উল্টো জিনিস। তাহলে ডিপ্রেশন অফ, এবার থার্ড পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, যেটাকে আমরা ডেল্টা TF দিয়ে লিখব। তাহলে এটা আমি ডাইরেক্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনই দেখিয়ে দিচ্ছি, এটা বুঝতে সুবিধা হবে। ডিপ্রেশন কি করে হচ্ছে দেখো, গ্রাফিক্যালি বুঝে যাবে। প্রেশার আর টেম্পারেচার কমালে ভেপার প্রেশার কমবে, কারণ আমি এটা ফ্রিজিং করছি, তাহলে টেম্পারেচার আস্তে আস্তে কমাতে হবে। টেম্পারেচার কমাচ্ছি, ভেপার প্রেশার কমছে, খুব ভালো হলো। এই জায়গায় ধরো ফ্রিজ হয়ে গেল, যে সলিউশনটা নিয়েছো বা সলভেন্ট, এটা সলভেন্টের গ্রাফ করছি, যে সলভেন্টটা নিয়েছো সেটা ফ্রিজ হয়ে গেলে ভেপার প্রেশার আরও কমে যাবে, মানে একটা জিনিস জমে গেছে, তাহলে তোর ভেপারাইজেশন হবে না, তাহলে ওর রেটটা তখন আরও কমতে থাকবে, তখন ওটা অন্য রকম কার্ভে কমতে থাকবে, ঠিক আছে? এরকম কমতে, তাহলে ওটাও কমলো, এটাও কমলো, বুঝতে পারছো ব্যাপারটা? এটা আবছা করে আঁকলে বেশি ভালো হতো, ঠিক আছে, থাকে অসুবিধা নেই। এবার এটাই যদি সলিউশনের জন্য করি, তার মানে বুঝলে এখানে সলিডিফাই হয়ে গেছে, তাই জন্য ভেপার প্রেশার শার্পলি কমেছে। তার আগে ভেপার প্রেশার কম ছিল, ওটা লিকুইডের জন্য। এবার আমি এটা সলিউশনের জন্য যদি করছি, সলিউশনে ভেপার প্রেশার আরও কম, তাহলে সলিউশনের যে গ্রাফটা স্টার্ট হবে সেটা নিচ থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে। এই যে কার্ভটা রয়েছে, এই কার্ভটা কিন্তু এর রাইট হ্যান্ড সাইড কিন্তু লিকুইড এবং লেফট হ্যান্ড সাইড কিন্তু সলিড, ভালো করে বোঝো। টেম্পারেচার বাড়ালে লিকুইড হয়ে যাবে, টেম্পারেচার এদিকে থাকলে এই যে গ্রাফের এই পাশটা হচ্ছে লিকুইড, এই পাশটা সলিড। তাহলে যতক্ষণ না ও এইটাকে টাচ করবে ততক্ষণ কিন্তু ও লিকুইডই থাকবে। এই টাচ করলো, এইখানে কি কিন্তু সলিড হলো, তার আগে কিন্তু সলিড হয়নি। যতক্ষণ এই গ্রাফটাকে টাচ করেনি ততক্ষণ কিন্তু লিকুইড স্টেটেই ছিল। এবার এখান থেকে ওরা আবার শার্পলি একটা ফল করবে, সেটা পরে দেখা যাবে। শার্পলি একটা ফল করলো, এটা কার জন্য করলাম? সলিউশনের জন্য করলাম। এবার আমি ধরে নিচ্ছি এটা আমার 1 atm প্রেশার, ঠিক আছে? এই 1 atm প্রেশার তোলার জন্য আমার সলভেন্টে যতটা টেম্পারেচার লেগেছে সেটাকে আমি বলছি T1, সলভেন্টেরটা T1। ওই সেম ভেপার প্রেশার তোলার জন্য যেটা হবে সেটা T2 হবে। এটা কিন্তু অন্যরকমভাবে করছে, এটা এখানে এইভাবে দেওয়ারই দরকার নেই। এটা কীভাবে করবে দেখো, আমাদের এখানে ভেপার প্রেশার জানার দরকার নেই, বয়েলিং করছি না, এটা ফ্রিজ করছি। ফ্রিজ করলে তো ভেপার প্রেশার জানার দরকার নেই। কী জানার দরকার আছে, যে এই যে জায়গাটাকে বললাম, এই জায়গাটা এখানে ফ্রিজ হয়েছে, এই পয়েন্টে ফ্রিজ হয়েছে, কারণ এই পার্টটা লিকুইড, এই পার্ট থেকে আবার সলিড হয়েছে। তাহলে এই যে ফ্রিজ হয়েছে এইটাকে টেনে দাও, এই জায়গাটা ফ্রিজিং পয়েন্ট, ওটা যেটা গ্রাফ করছে ওটা বয়েলিং পয়েন্টের গ্রাফ হয়ে যাচ্ছে। এখানে তো বয়েলিং পয়েন্ট করবো না, ফ্রিজিং পয়েন্ট করবো। তাহলে এই যে গ্রাফটা, এই যে টানলাম, এই জায়গাটায় যেখানে পয়েন্ট এখানে বাইসেক্ট করলো সেটা হচ্ছে T1 বলছে। এটা কিসের জন্য? এই ব্লু কার্ভের জন্য, মানে সলভেন্টের জন্য করা হয়েছে T1। এবার ওই একই জিনিস যখন আমি সলিউশনের জন্য করবো, এখান থেকে টানবো, সেটাকে কি বলবো? T2। তাহলে কোনটা বড় হলো, T1 না T2? T1 বড়।
তাহলে এই T1 বড় মানে কি, T1টা কার জন্য, T1টা হচ্ছে সলভেন্টের জন্য, সলভেন্টেরটা বড় সলিউশনেরটা ছোট, মানে সলিউশনে আসলে ফ্রিজিং পয়েন্ট কমে গেল, বোঝা গেল। তাহলে এই যে ডেল্টা TF সেটা কি, সেটা হচ্ছে T1 মাইনাস T2, নট T2 মাইনাস T1, আগেরটা উল্টো ছিল। তাহলে এটাও কার জন্য হচ্ছে, এটা মোলালিটির জন্য হচ্ছে, বাইরে থেকে কিছু মেশাচ্ছি বলে হচ্ছে। তাহলে এই ডেল্টা TF যেটা সেটাও KB ইন্টু M হবে, আর এমকে যদি আমরা ভাঙি তাহলে KB ইন্টু 1000 ডিভাইডেড বাই W2 ডিভাইডেড বাই মাল্টিপ্লাই ডিভাইডেড বাই M2 ইন্টু W1, বুঝলে গেছে। এটার নাম দেওয়া হয়েছে, এটার নাম কি, এটা মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট ফর ফ্রিজিং, এটা মোলাল এলিভেশন ছিল, এটা ডিপ্রেশন। তাহলে মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট ফর ফ্রিজিং, এর সুন্দর নাম আছে, এটাকে বলছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। কি বলছি, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ক্লিয়ার? এই হচ্ছে আমার ডেল্টা টি। আই থিঙ্ক বোঝাতে পারলাম। তো এই ছিল আমাদের 3 নম্বর কোলিগেটিভ প্রপার্টি। এবার আমরা কোথায় যাবো, এখান থেকে একই জিনিস, 4টে ভেরিয়েবল আছে, কোনো একটা মিসিং থাকবে, সেটা বার করতে হবে। তো এটাকে আমরা ছোট্ট ভুল করেছি, কি ভুল করেছি, কে এফ হবে, এটা কেবির জায়গায় কে এফ হবে ফ্রিজিং পয়েন্ট। আমরা কোনটা করছি, মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট কাকে বললাম, এইটাকে বললাম কে এফটাকে, ঠিক আছে। এটারই আরেক নাম ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে, ঠিক আছে। ডেল্টা টিএফ না, ডেল্টা টিএফ মানে তো রিলেটিভ লোয়ারিং অফ ভেপর প্রেশার। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ ডেল্টা টিএফ, তাহলে সেটা কি হচ্ছে, এটা হচ্ছে ডিপ্রেশন, এটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে। কোনটায় কী দিয়ে ডিনোট করে, এর আগেরটাও তাহলে জানো। তাহলে একবারে সব লিখে দিই কোনটায় কী বলছিলাম, তাহলে বোঝা গেছে জিনিসটা। এইভাবে নিউমেরিক্যালস আসে, এখান থেকে শুধু নিউমেরিক্যালসই আসবে, নিউমেরিক্যালসে ফোকাস করবে। তাহলে ডেল্টা টিবি মানে কি আবার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। 4টেই হয়ে গেল একসাথে, হয়ে যাবে এক্ষুনি দেখবে পয়েন্ট। আর একটা ছিল কি পি নট মাইনাস পি বাই পি নট, এটাকে কি বলছি, রিলেটিভ লোয়ারিং অফ ভেপর প্রেশার, এটাকে বলছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপর প্রেশার। তো এই জায়গাটাকে আমরা কি করছি, মুছে নিচ্ছি। এবার লাস্ট 4th, এটা ছিল আমাদের 1 ছিল, এটা 2 ছিল, এটা 3, 4th হচ্ছে এবার আমাদের লাস্ট কোলিগেটিভ প্রপার্টি, যেটাকে আমরা বলবো অসমোটিক প্রেশার। দেখো ভেপার প্রেশারকে আমরা পি দিয়ে লিখেছি, তাই এটাকে আমরা পি দিয়ে লিখবো না, এটাকে আমরা কি দিয়ে লিখবো, পাই দিয়ে লিখবো, ঠিক আছে। এবার তার জন্য একটা ছোটো জিনিস বুঝতে হবে, এখানে সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, ঠিক আছে, সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। সেমি পারমিয়েবল মেমব্রেন, এখানটায় কি আছে, এখানটায় আছে সলভেন্ট, এখানটায় কি আছে, এখানটা আছে সলিউশন, বুঝতে পারছো কোথায় চাপটা বেশি। এটা কিন্তু এই প্রেশারের চাপ বলছি না, ভেপার প্রেশারের চাপ না, এখানে চাপটা কোথায় বেশি, মেনলি কনসেন্ট্রেশনের বেশি, কনসেন্ট্রেশনের দিক থেকে বলছি, চাপ মানে কনসেন্ট্রেশনের দিক থেকে বলছি। কনসেন্ট্রেশন এর বেশি, এর কম, সলিউশনের মধ্যে সলভেন্ট সলিউট দুটোই আছে, এর মধ্যে শুধু সলভেন্ট আছে। এবার অসমোসিস কীভাবে হয়, ডিফিউশন নয় কিন্তু অসমোসিস, ভালো করে বোঝো অসমোসিস কীভাবে হয়। দেখো এর কনসেন্ট্রেশন বেশি, এর কম। এবার সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, তাহলে ও চাইছে দুজনেরই কনসেন্ট্রেশন, সেলোফিন পেপার টেপার বা কিছু রয়েছে, ওরা চাইছে কি দুজনেরই কনসেন্ট্রেশন যেন সেম হয়, তখন সেমি পারমিয়েবল মেমব্রেন একটু চাপে পড়ে যায়। ওর মধ্যে কিছু জিনিস এখান থেকে এখানে এক্সচেঞ্জ করাতে হয়, এই পাশ থেকে এখানে বা ওপাশ থেকে কি কোনটাকে এক্সচেঞ্জ করাতে পারবে, সেমি পারমিয়েবল মেমব্রেনের আবার ক্ষমতা হচ্ছে ও সলিউট পার্টিকেলগুলোকে এক্সচেঞ্জ করাতে পারবে না। কেন, সলভেন্ট পার্টিকেলগুলোকে যদি দেখো সেটা অনেক ছোট, ঠিক আছে, অনেক ছোট। আর যদি সলভেন্ট পার্টিকেলগুলোকে আমরা ব্লু দিয়ে করেছি, আগেও করেছি, তা ব্লু দিয়ে লিখলাম এরকম। কিন্তু যদি সলিউট পার্টিকেলগুলোকে দেখো, সলিউশনের ভেতরে যে সলিউট পার্টিকেলগুলো আছে সেগুলো অনেক বড়, অনেক বড় বড় পার্টিকেল। এবার মেমব্রেনের ভেতর থেকে এই পার্টিকেলগুলো পাস করতে পারে না, এই পার্টিকেল পাস করতে পারে। তাহলে আমি কি করতে পারতাম, আইদার এটা করতে পারতাম, এখান থেকে কিছু রেড পার্টিকেল মানে সলিউটেড পার্টিকেলকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে পারতাম, তাহলে দুটো ব্যালেন্সড হয়ে যেত। কিন্তু যেহেতু আমি সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে কিছু রেস্ট্রিকশন আছে, তাই জন্য আমি এখান থেকে সলিউট পার্টিকেলগুলোকে
তাহলে একবার ভালো করে বুঝিয়ে নিই, এগুলো হচ্ছে কি পার্টিকেল, সলভেন্টের পার্টিকেল, আর এগুলো কি পার্টিকেল, সলিউটের পার্টিকেল, যেটা সলভেন্টের মধ্যেই রয়েছে। তাহলে এপাশ থেকে এখানে আমি সলিউট পার্টিকেলগুলোকে ট্রান্সফার করাতে পারবো না, তাহলে আমি আইদার ওয়ে কী করতে পারি, আইদার এখান থেকে সলিউটটাকে এখানে নিয়ে যেতে পারি, অর এখান থেকে সলভেন্টকে এপাশে নিয়ে একে ডাইলিউট করে দাও, তাহলে হয়ে যায়। মানে ব্যাপারটা এরকম, আমার কাছে 5,000 টাকা রয়েছে, আরেকজনের কাছে 2,500 টাকা রয়েছে। কি করতে পারি আমি আমার 5,000 টাকার কিছুটা অংশ ওকে দিয়ে দিলাম, যাতে দুজনেরই সেম ব্যালেন্সড হয়ে যায়। মানে আমিও কিছুটা টাকা দিয়ে দিলাম, ও কিছুটা ওর কাছে রয়েছে, তাহলে সব মিলিয়ে দুজনে ব্যালেন্সড হয়ে গেল। এবার কোনো কারণে আমি আমার ওখান থেকে টাকা দিতে পারছি না, তাহলে আমি আরও সেম লেভেলে আসতে পারলাম না, তাহলে কী করবো, আমি কোনোভাবে আমার টাকাটা কিছুটাভাবে লস করে দিলাম, তাহলে আমারও 2,500 হয়ে গেলো, ওরও 2,500 হয়ে গেলো, তাহলে ব্যালেন্সড হয়ে গেল। এখানেও তাই হচ্ছে, মানে কি করছি, আমার যে এক্সেস যে অ্যামাউন্টটা ছিল সেটাকে লস করাচ্ছি। ওর এক্সেস কি অ্যামাউন্ট ছিল, সলভেন্ট অ্যামাউন্ট ছিল, সেটাকেও লস করে ওর থেকে এদিকে দিয়ে দিয়েছে। তাহলে এটা আলটিমেটলি কী হয়ে যাবে, ডাইলিউট হতে থাকবে। ডাইলিউট হয়ে যেন এমন মনে হতে পারে যে এটা প্রায় এতটাই ডাইলিউট হয়ে গেছে যে প্রায় কনসেন্ট্রেশনে 0 হয়ে গেছে। জাস্ট চেষ্টা করছে, ট্রাই করছে, হবে তো কখনো না, দুটো সমান কখনোই হবে না, বাট টেন্ডেন্সি এটাই থাকবে যে ও এর মতো হতে চাইবে বা এ ওর মতো হতে চাইবে। এটাই সেলোফেন পেপারের কাজ। সেলোফেন পেপার কী করছে, বা সেমি পারমেবল মেমব্রেন কী করছে, এখান থেকে সলভেন্ট পার্টিকেলগুলোকে ওইদিকে দিয়ে দিচ্ছে, যাতে করে কিনা ও ডাইলিউট হয়। ডাইলিউট হলে কনসেন্ট্রেশন কমবে, এরও কনসেন্ট্রেশন প্রায় 0, তাই জন্য এই দুটো তখন একই লেভেলে চলে আসবে। তাহলে কী হচ্ছে, সলভেন্ট পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে, এটাই বোঝানোর জন্য। তাহলে এখান থেকে এখানে কি আসছে, সলভেন্ট পার্টিকেলের মুভমেন্ট। এটা কি পার্টিকেল, সলভেন্ট। কোথা থেকে আসছে, লোয়ার টু হায়ার। ক্লিয়ার, লোয়ার টু হায়ার। তাহলে ভালো করে বোঝো, লোয়ার ডেন্সিটি যে সাইট বা লোয়ার কনসেন্ট্রেটেড রিজিয়ান থেকে হায়ার কনসেন্ট্রেটেড রিজিয়ানে ফ্লো করে গেল সলভেন্ট পার্টিকেল, দ্যাট ইজ কল্ড অসমোসিস। বলতে গেলে অসমোসিস কি, অনেকে এটা বুঝতে পারে না যে ন্যাচারালি কী হয়, হাউ ইজ হায়ার টু লোয়ার, কিন্তু অসমোসিসে আমরা পড়ি লোয়ার টু হায়ার। এটা কিছুতেই বুঝতে পারে না, কী করে সম্ভব, এটা ভুলভাল বলছে মনে হয় নাকি, না আদৌ তা না। কী হলো, হায়ার টু লোয়ার হতে পারতো যদি সেমি পারমেবল মেমব্রেন না থাকতো, তো সলিউট পার্টিকেলকে হায়ার থেকে লোয়ারে নিয়ে আসতে পারি আমি, কিন্তু এটা করতে পারছি না বলে আমার আরেকটা অল্টারনেটিভ চলে এলো, সেটা কি, আমি সলিউট পার্টিকেলকে যেহেতু আনতে পারলাম না, আমি সলভেন্ট পার্টিকেলকে নিয়ে যাব। সলভেন্ট পার্টিকেলকে কোথায় নিয়ে যাবো, লোয়ার টু হায়ারে নিয়ে যাবো, তাহলে মোরাললেস সেম এফেক্ট আমরা দেখতে পাবো। বুঝতে পেরেছো? তো এইভাবে কাজটা করা হয়। তাহলে অসমোসিস করতে গিয়ে কী প্রবলেম ফেস করলাম আমরা, অসমোসিস করলে কি হবে, এখান থেকে সলভেন্ট পার্টিকেল এখানে চলে যাচ্ছে, একটু পর কি দেখবো, একটু পর দেখবো এই লেভেল বেড়ে গেছে, এইখানে অনেক বেশি সলভেন্ট উঠে গেছে, এতটা উঠে গেছে সাপোজ, এখানে সলভেন্ট পার্টিকেল, এখানে সলভেন্টের লেভেল কমে গেছে। তাহলে এই যে ডিফারেন্স জেনারেট করলো হাইটের, এটাকে আমরা ক্যালকুলেট করবো যে তাহলে কতটা প্রেশার এখানে কাজ করেছে, কতটা প্রেশারের খেলা হয়েছে। হ্যাঁ, এখান থেকে একটা প্রেশার পড়েছে যাতে এই পাশে চলে আসে, মানে এখানে একটা টান পড়েছে, এই পাশ থেকে ওকে টানছি, এরকম একটা প্রেশারের ডিফারেন্স বোঝা যাচ্ছে। সেটা কী করে আমরা মাপবো, সিম্পল, আমরা কী করবো, একটু ফ্রেশ করে করা যাক, মুছে দাও এই জায়গাটা। আমরা কী করবো, ওপর থেকে পিস্টন লাগিয়ে দেবো, পিস্টন দিয়ে কী করে চাপ দেবো, পিস্টন লাগিয়ে দিলাম, এখানেও পিস্টন আছে, এই পাশ থেকে চাপ দেব, চাপ দিলে কি হবে, আবার দুটো লেভেল সেম হয়ে যাবে, এটা এই লেভেলে আছে, এটা এই লেভেলে আছে, ভালো করে বোঝো, দুটো লেভেল কিন্তু আলাদা। এই হচ্ছে পিস্টন আছে আমার কাছে, এই পিস্টন, এই পাশ থেকে চাপ না দিলে তো এখান থেকে আবার সলভেন্ট পার্টিকেলগুলো এই পাশে আসবে না, আসলে এবার দুটো লেভেল সেম হবে। এবারে এক পাশ থেকে কতটা চাপ তুমি দিলে সেইটাকেই আমরা পাই ক্যালকুলেট করছি, দ্যাট ইজ কল অসমোটিক প্রেশার। যতটা প্রেশার দিলে আবার দুটো লেভেল সেম হয়ে যায়, সেটাকে আমরা বলছি অসমোটিক প্রেশার। বুঝতে পেরেছো? এইভাবে এটাকে ক্যালকুলেট করা হয়। এবার ব্যাপার হচ্ছে এখানে কি হলো, যখন আমি বাইরে থেকে প্রেশার দিচ্ছি তখন সলভেন্ট পার্টিকেল আসছে কোন ডিরেকশানে, হায়ার টু লোয়ার, আগেরটা কি ছিল লোয়ার টু হায়ার, তাহলে অসমোসিস ছিল লোয়ার টু হায়ার লিখবে, কিন্তু নর্মাল অসমোসিস, অসমোসিস যেটা সেটা কোথা থেকে হয়, সেটা লোয়ার টু হায়ারে হয়। সলভেন্ট পার্টিকেল লোয়ার টু হায়ারে যায়, কোন পার্টিকেল, সলভেন্ট পার্টিকেল। আর এখানে কি হলো, হায়ার টু লোয়ারে আসছে, যখন আমি বাইরে থেকে এক্সট্রা প্রেশার দিচ্ছি, দ্যাট ইজ কল রিভার্স অসমোসিস। সেটা কোথা থেকে আসছে, হায়ার টু লোয়ার। দেখো এর অ্যাপ্লিকেশন কি আছে,
তোমরা নাম শুনেছো আরও পিউরিফায়ার, রিভার্স অসমোসিস পিউরিফায়ার। তো ওটার কী কাজ, ওটার ফাংশন এরকম, এখানে কিছু অশুদ্ধ ইমপিওর ওয়াটার রয়েছে, দেখছো সলভেন্ট সলিউট মিশে আছে। তাহলে ইমপিওর ওয়াটার যেখানে আছে সেখানে আমি প্রেশার অ্যাপ্লাই করবো, যেটা তোমরা পিউরিফায়ারে দেখেছো। প্রেশার অ্যাপ্লাই করো, প্রেশার অ্যাপ্লাই করলে কী হবে, শুধু সলভেন্ট পার্টগুলো সেমি পারবেল মেমব্রেন ভেদ করে চলে আসবে, কিন্তু সলিউট আসতে পারবে না। তাহলে সলিউটগুলো আটকে থাকলো, তাহলে ইমপিউরিটিগুলো আটকে থাকলো, তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর জল খাচ্ছ। দ্যাট ইজ রিভার্স অসমোসিস। কত সিম্পল একটা জিনিস, ঠিক আছে? তো এইভাবে এটা করা হয়ে থাকে। এর আরও অ্যাপ্লিকেশনস আছে অসমোসিসের, আমি সব বলছি আস্তে আস্তে করে। এটা মুছলাম আপাতত। তাই এটাও কার উপর ডিপেন্ড করছে, এই যে প্রেশারটা জেনারেট করলে এটা কার উপর ডিপেন্ড করছে, এটাও ডিপেন্ড করছে কার উপর, কনসেন্ট্রেশনের উপর। সলিউট কতটা অ্যাড করছে তার উপর ডিপেন্ড করছে, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। তাহলে এই কনসেন্ট্রেশনকে দুরকমভাবে এক্সপ্রেস করা যেতে পারে, মোলারিটি প্লাস মোলারিটি। এবার দেখো থ্রু আউট দিস এক্সপেরিমেন্ট আমি কোথাও টেম্পারেচার কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজ করিনি, কারণ এটা জাস্ট অসমোসিস হচ্ছে। তাহলে টেম্পারেচার রিলেটেড যে টার্মটা ছিল, যেটাকে আমরা ভলিউম বলতাম, ভলিউমটাকে এখানে অ্যাপ্লাই করা যায়। এখানে এই কারণেই আরও ভলিউম অ্যাপ্লাই করবো, কারণ পুরো খেলাটাই চলছে সলভেন্টের ওপর। সলভেন্ট যদি লিকুইড না হয় তাহলে পাস করবেই না, আর সলভেন্ট লিকুইড হতে গেলে আমাকে ভলিউম দিয়েই তার টোটাল সলিউশনটার যে অ্যামাউন্ট সেটাকে মাপতে হবে, তাহলে ভলিউম টার্মটা আনা খুব দরকার। তাই এখানে আমরা মোলারিটির জায়গায় মোলারিটি ইউজ করবো, which is 1000 equal to 1000 into W2 divided by M2 into V। তাহলে এই পাইটা এর সাথে প্রপোর্শনাল, দিস ইজ কনসেন্ট্রেশন, দিস ইজ কনসেন্ট্রেশন। পাইটা সি মানে কনসেন্ট্রেশন, এটাও সিও যা জিনিস এমও তাই জিনিস, ঠিক আছে? কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট। তাহলে কনসেন্ট্রেশন টার্মটা যখনই মানে প্রপোর্শনাল টার্মটা যখনই উঠবে একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে আমরা এই কনস্ট্যান্ট নিচ্ছি RT। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তোমরা জানো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সেই আরটা এখানে এসছে। সেই আর এর ভ্যালু তোমরা খুব ভালো মতো জানো। এটা এটিএমে করা হবে, তাহলে এটিএমের উপর বেস করে যেই আমার আর এর ভ্যালু আছে সেটাকে আমরা ইউজ করব, কারণ এখানে পাই তো এটিএমের উপর বেস করে হবে অসমোটিক প্রেশার। তাহলে এটা হচ্ছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এখানে এই আরটাই নেবে, আর এর কিন্তু অনেক ভ্যালু হয়, আমরা ওই ভ্যালুগুলো নেব না। আর এর আরও অনেক ভ্যালু হয়, সব বলে দিই। 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, 1.987 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এগুলো দরকার নেই, এগুলো সব এনার্জির সময় আমাদের ইউজ করবো। এখন আমরা অসমোটিক প্রেশার যেটাকে আমরা পাই দিয়ে ক্যালকুলেট করবো, তাই আমরা শুধু এইটাকে ইউজ করবো, মাথায় থাকে জানো, ঠিক আছে? এটাই ইম্পর্টেন্ট, এখন এই চ্যাপ্টারের জন্য এটাই ইম্পর্টেন্ট, এটাই দরকার। হ্যাঁ, তাহলে দুটো কনস্ট্যান্ট পেয়েছি, একটা হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট আর এটা হচ্ছে আর কনস্ট্যান্ট। থ্রু আউট দিস এক্সপেরিমেন্ট টেম্পারেচার সাধারণত চেঞ্জ হবে না, তাই টেম্পারেচার কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট। সিটা ভেরিয়েবল, সি যত দেবে, যত বেশি মোলারিটি তুমি ইউজ করবে, যত বেশি কনসেন্ট্রেশন তুমি ইউজ করবে, কনসেন্ট্রেশন বা মোলারিটি, তত পাইটা ইনক্রিজ করবে। তো এখান থেকে এটাকে ক্যালকুলেশন যদি করো, এটাকে এলাবোরেটলি এখানে করে দিচ্ছি। পাই ইজ ইকুয়াল টু 1000 W2 M2 VRT হয়ে গেল, বোঝা গেছে? তো চারটে কলিগেটিভ প্রপার্টি করলাম, প্রত্যেকটা নিউমেরিক্যালস আমি নেক্সট ক্লাসে দেখবো। আজকে থিওরিটা হয়ে গেল। এবার যেটা করবে সেটা হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন, মজার জিনিস, অ্যাপ্লিকেশনগুলো দেখা যাক। দেখো অসমোসিসের অ্যাপ্লিকেশন করবো, অসমোসিসের অ্যাপ্লিকেশন। লোয়ার টু হায়ার ডেন্সিটিতে সলভেন্ট পার্টিকেল ফ্লো করে, কি হয় এক্সাম্পল কি দিতে পারি? সাপোজ দিস ইজ লোয়ার concentrate, this is higher concentrate, lower concentrate, this is higher concentrate. লোয়ার কনসেন্ট্রেটেডে সলিউট কম থাকবে, হায়ার কনসেন্ট্রেশনে সলিউটটাও বেশি থাকবে, জাস্ট এটাই। তাহলে এটা সেমি পারমেবল মেমব্রেন আছে যেখান থেকে সলভেন্ট পার্টিকেল করে, তাহলে এই লোয়ার টু হায়ারে সব যাবে। তাহলে এই যে লোয়ার যেটা, সেটাকে আমরা বলবো হাইপোটনিক সলিউশন, কম হাইপো। আর হায়ার যেটা আছে দ্যাট ইজ কল হাইপারটনিক সলিউশন। তাহলে এটা হাইপোটনিক সলিউশন, দিস ইজ হাইপারটনিক সলিউশন। হাইপার মানে বেশি কনসেন্ট্রেট। তাহলে কীভাবে অসমোসিস হয়? ফ্রম লোয়ার টু হায়ারে অসমোসিস হয়, লোয়ার টু হায়ারে সলভেন্ট পার্টিকেল মুভ করে, এটুকু বোঝা গেল। এবার যদি কখনো এরকম হয় যে দুটোরই লেভেল সেম হয়ে গেল, মানে এখান থেকে এখানে সলভেন্ট পার্টিকেল চলে গেছে, তাহলে উইথ রেসপেক্ট টু দিস এই দুটোরই মোটামুটি কনসেন্ট্রেশন লেভেল, কেউ হায়ার নেই কেউ লোয়ার নেই, এটা সব সেম ইকুয়াল বা সেম
কনসেন্ট্রেশন। তাহলে কোনোটাকে হাইপার বলবে না, কোনোটাকেই হাইপো বলবে না, তখন এই দুটো সলিউশনকে কি বলবে, একের রেসপেক্টে একটাকে কি বলবে, দেয়ার আইসোটনিক, আইসো মানে সেম, আইসোটনিক সলিউশন। বুঝতে পারছো, এই টার্মগুলো আমরা ইউজ করব, ঠিক আছে। ডেফিনেশন দেয় হোয়াট ইজ হাইপারটনিক, হোয়াট ইজ হাইপোটনিক, তখন কি ছোটো ছোটো করে ডায়াগ্রাম দিয়ে দিই, এগুলোকে এক্সপ্রেস করবে, ঠিক আছে। এবার মজার ব্যাপার একটু দেখি, হচ্ছে আমরা একটু কিসমিস দিয়ে দিই এর মধ্যে, ঠিক আছে। এই এর মধ্যে কিসমিস অ্যাড করছি, ওকে। তাহলে কনসেন্ট্রেশন এখানে বেশি, কিসমিসের মধ্যে সলিউট অনেক বেশি আছে। আর জলের মধ্যে এটাকে সিম্পল ওয়াটার রেখেছি, জলের মধ্যে কী রয়েছে, শুধু সলভেন্ট রয়েছে। তাহলে কী হয়, লোয়ার টু হায়ার, তাহলে কোনটা লোয়ার কোনটা হায়ার, এটা হায়ার এটা লোয়ার, তাহলে এই হায়ার টু লোয়ারে কে ফ্লো করবে, সলভেন্ট পার্টিকেল ফ্লো করবে, তাই জন্য কিসমিসটা বড় হয়ে যাবে। আমরা দেখি জলের মধ্যে কিসমিস ফেলে কেন বড় হয়ে যায়, জল ভেতরে ঢুকে যায় কেন, জলের যে জলের যে সাইডটা রয়েছে সেটাকে আমরা বলছি লোয়ার কনসেন্ট্রেটেড রিজিয়ন, আর কিসমিসের ভেতরে মানে যে মেমব্রেনের ভেতরের পার্টটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেট, মেমব্রেনের বাইরের পার্টটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেট। তো আমরা কি করবো, এখান থেকে লোয়ার টু জাস্ট হায়ারে জাস্ট ওটাকে ফ্লো করাবো, অটোমেটিক্যালি ওটা ফ্লো করবে এবং কিসমিসটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। নর্মালি বোঝা গেছে। তো এইভাবে হয় অসমোসিসে এটা অ্যাপ্লিকেশন একটা বলতে পারো। আর কি কি অ্যাপ্লিকেশন হতে পারে, ধরো ঠান্ডা লাগে গেলে গলা আমাদের ভারী হয়ে যায়, গলায় জল জমে যায়, তখন আমাদের কি বলে, নুন দিয়ে গার্গল করতে বলে, নুন দিয়ে গার্গল করতে বলে। হ্যাঁ, শুধু নুন না, গরম জল দিয়েও বলে গার্গল করতে। এগুলো কেন বলা হয় দেখো, খুব মজার জিনিস। তাহলে পাই ইকুয়াল টু সি আর টি, তো কনসেন্ট্রেশন আমি যত বাড়াবো তত প্রেশার ডিফারেন্সটা বাড়বে। আমি নুন জল দিলাম, তার কনসেন্ট্রেশন অনেক বেশি, আর গলার মধ্যে যে সেলগুলো আছে নর্মালি তার কনসেন্ট্রেশন তখন কম হয়ে যাবে উইথ রেসপেক্ট টু সল্ট ওয়াটার। বুঝতে পারছো, এমনি অবস্থায় যখন তুমি জল খাও গলায় ব্যথা বেশি করে কেন, নর্মালি জল খাচ্ছি, জলের যে কনসেন্ট্রেশন সেটা কি কম, কারণ কোনো সলিড পার্টিকেল নেই, দু চারটে মিনারেলস আছে, কিন্তু প্রত্যেকটা সেলের ভেতরে কিছু তো পার্টিকেলস থাকবে, তাহলে ওখানে ওর যে কনসেন্ট্রেশন ওটা বেশি। তাই নর্মালি যখন জল খাবে তো লোয়ার কোনটা হায়ার কোনটা, ওয়াটার আছে আর আছে সেল আছে, যে সেলগুলো ফুলে যাচ্ছে, তাহলে সেলের কনসেন্ট্রেশন কি নর্মালি হায়ার, আর ওয়াটারের কনসেন্ট্রেশন নর্মালি লোয়ার। তাহলে নর্মালি জল খেলে কি হবে, ওয়াটার থেকে ওয়াটারগুলো আরও সেলের ভেতর ঢুকবে, সেলটাকে আরও বড় করে দেবে, আরও ব্যথা বেশি করবে। ক্লিয়ার, লোয়ার টু হায়ারে ফ্লো করবে। বুঝতে পারছো, এই ওয়াটার রয়েছে, এই সেল রয়েছে, তো লোয়ার টু হায়ারে ফ্লো করবে। এবার আমি নর্মাল ওয়াটার রাখিনি, এবার আমি কি লিখেছি, সল্ট ওয়াটার রেখেছি, NaCl দিয়ে দিলাম, NaCl ওয়াটার, তাহলে এর কনসেন্ট্রেশন হায়ার কনসেন্ট্রেশন দিয়ে দিলাম, তাহলে কি হবে, এটার কনসেন্ট্রেশন তখন হয়ে গেল হায়ার রেসপেক্টে, আর এটা হয়ে গেল লোয়ার। কথা বোঝা গেছে, তখন কোথা থেকে কোথায় ফ্লো করবে, লোয়ার টু হায়ারে ফ্লো করবে, এটা লোয়ার এটা হায়ার, তাহলে এখান থেকে এখানে তখন ফ্লো করবে। তাহলে সেলের কি ফ্লো করবে, সলভেন্ট ফ্লো করবে। তাহলে কি হবে, সেল থেকে কিছু জল যেটা বেশি জমে গেছে সেখান থেকে সেটা বেরিয়ে চলে যাবে বাইরে, ওই জলের ওখানে যেটা দিয়ে তুমি গার্গল করছো ওখানে চলে যাবে। তাহলে তুমি আস্তে আস্তে সেলগুলো চিপসে যাবে, কন্ট্রাক্ট করবে, নর্মাল ফিল করবে, বেটার ফিল করবে, কমফোর্টেবল ফিল করবে। বোঝা গেছে, এইভাবে কাজটা করা হয়। এটা একটা অ্যাপ্লিকেশন গেল। আমি ওয়াটারের ভেতর একটু ব্লাড ফেলে দিলাম, ব্লাড, RBC রেড ব্লাড সেল। আচ্ছা, পোলিও যখন অ্যাড দেয় না এরকম থাকে, বা ওই যে পোলিও ভুল বলছি, আমাদের যে রক্তদান শিবির, হ্যাঁ, ব্লাড ডোনেশন ক্যাম্প, সেখানে এরকম সাইন দেয়, ঠিক আছে, ব্লাডের এরকম থাকে না, সেটাই দিলাম, ব্লাড ফেলে দিয়েছি। কার কনসেন্ট্রেশন বেশি, কোনটা লোয়ার কোনটা হায়ার, দিস ইজ লোয়ার, দিস ইজ হায়ার। তো কোথা থেকে কোথায় ফ্লো করবে, লোয়ার টু হায়ারে ফ্লো করবে। তাহলে কিছুক্ষণের মধ্যে তুমি কি দেখবে, এই যে সেল মেমব্রেনটা আছে ব্লাডে সেটা ফেটে যাবে, ফেটে গিয়ে রক্তটা ছড়িয়ে যাবে। তাহলে কি বলছি, এর ভেতরে যে প্লাজমা ছিল সেই প্লাজমার ভেতরে আরও জল ঢুকলো, প্লাজমার পরিমাণ বেড়ে গেল, এটাকে কি বলে, হেমোলাইসিসও বলতে পারি, যেহেতু ফেটে গেল, দিস ইজ কল হেমোলাইসিস। কোথা থেকে কোথায় যাচ্ছে, লোয়ার টু হায়ারে ফ্লো করছে, এই জন্য এটা ফেটে গেল। প্লাজমা কি হচ্ছে, প্লাজমার পরিমাণ বাড়ছে বলে ফাটছে, মানে প্লাজমা মানে আরও বেশি সলভেন্ট বাড়ছে বলে ফাটছে। এটাকে কি বলবে, এটাকে বলবে প্লাজমোলাইসিস বলবে,
যারা বায়োলজি আছে তাদের বলবো প্লাজমোলাইসিস বলবে। প্লাজমোলাইসিস মানে প্লাজমা নষ্ট হয়ে যাওয়া, তা না, প্লাজমা বেড়ে গেছে। তাহলে প্লাজমোলাইসিসের উল্টো দ্যাট ইজ কল্ড ডিপ্লাজমোলাইসিস। এই দুটো টার্মে তাকে বলা হয়। তাহলে যখন লোয়ার টু হায়ারে যাব আমরা, লোয়ার টু হায়ারে যখন আমরা যাব তখন এটা হয়। তাহলে এটা কি হচ্ছে, হাইপোটনিক টু হাইপারটনিকে ফ্লো করলো নর্মালি। এইবার মজাটা কোথায়, যখন স্যালাইন দেওয়া হয়, ঠিক আছে, স্যালাইন দেওয়ার সময় আমাকে বাইরে থেকে ইনজেক্ট করা হয় স্যালাইন ওয়াটারকে ব্লাডের থ্রু দিয়ে। তাহলে ব্লাডের কনসেন্ট্রেশনটা জানা খুব দরকার। স্যালাইন ওয়াটারে যদি আমি জল দিয়ে দিই, স্যালাইন না দিই, তাহলে এইরকম ঘটনা ঘটবে, যখন জলগুলো ঢুকবে ব্লাডগুলোকে ফাটাতে ফাটাতে ঢুকবে, মানে পুরো একদম হিমোলাইসিস করতে করতে ডিপ্লাজমোলাইসিস করতে করতে ঢুকবে, পুরো রাপচার হয়ে যাবে যেখানে তুমি স্যালাইন দিচ্ছ। তাহলে স্যালাইন ওয়াটার এর কনসেন্ট্রেশনটা জানা এবং ব্লাডের কনসেন্ট্রেশনটা জেনে নেওয়া খুব দরকার। নর্মালি ব্লাডের কনসেন্ট্রেশন আমরা যেটা জানি সেটা কি, দেখো নর্মাল ব্লাডের যে কনসেন্ট্রেশন হয় সেটা হচ্ছে 0.84%। তাহলে যে স্যালাইন ওয়াটারও দেখবো সেটা 0.84% দেবো। এবার একটা গল্প দিচ্ছি। ধরো আমাকে বলা হলো, তোমাকে কাউকে বলা হলো তোমার কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন স্যালাইন ওয়াটার দরকার, সে আপাতত অ্যাডমিট আছে হসপিটালে নার্সিংহোমে। বলা হলো যে আপনি একটু শিগগিরই গিয়ে 2 বোতল স্যালাইন ওয়াটার নিয়ে চলে আসুন। এবার তুমি স্যালাইনের দোকানে গেলে, মানে মেডিসিনের দোকানে গেলে, ওখানে গিয়ে বললে আমাকে 2 বটল দিন স্যালাইনের। উনি বললেন না 2 বটল নেই, আমার জাস্ট শেষ হয়ে গেল, কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল, আমার কাছে একটা বটল আছে। তখন তুমি কি করতে পারো? তুমি যদি খুব বুদ্ধিমান স্টুডেন্ট হও, মানে খুব মাথায় বুদ্ধি আছে, তখন কী করবে তুমি, একটা মানে ঠিক আছে দিয়ে দিন, ওই একটাই দিন, ওটাকেই 2 বানাবো। কীভাবে বানাবো, এই ধরো তোমার কেউ হয়তো মানে কি বলো গোয়ালা টাইপের কেউ আছে, মানে দেখেছো আর কি, বা ওরকম দেখেছো যে তোমার পাশের বাড়িতে কেউ গোয়ালা আছে, তারা সকালবেলায় যখন দুধ আসে সেটাকে জল মেশায়, দুধে জল মেশায়, দেখেছো, দেখে দেখে ছোটোবেলা থেকে বড়ো হয়েছো, দুধে জল মেশানো দেখতে দেখতে বড়ো হয়েছো। তোমার মাথায় তখন ওই কনসেপ্টে থাকবে যে সাবাস ঠিক আছে, একটা স্যালাইন পেয়েছি তো কী আছে, ডাক্তারবাবু কী দেখতে যাচ্ছে, আমি ওটাকে নিয়ে একটা জল মিশিয়ে 2 স্যালাইনের প্যাকেট করে নিলাম, করে ও ডাক্তারবাবুকে দিয়ে দিলাম, বাকি কাজ হয়ে যাবে। এটা হতে পারে, এটা কিছু স্টুডেন্ট বা কিছু পাকা ছেলে বা পাকা আছে তারা এটা কাজ করতে পারে। তখন কি হবে, তখন ওই কনসেন্ট্রেশনগুলো কী হয়ে গেল, জল মিশিয়েছো তো তুমি, দেখেছো ছোটোবেলা থেকে জল মিশিয়ে সব কিছু হয়েছে, তো এটা ভাবলে এটাও জল মিশিয়ে দিয়ে দেখতে যাচ্ছে। তাহলে 0.84%টাকে আমি জল মিশিয়েছি, ততটাই করে একটাকে 2 প্যাকেট করেছি, তাহলে পার্সেন্টেজ কী হয়ে গেছে স্যালাইন ওয়াটারে 0.42% হয়ে গেছে। ব্লাডের পার্সেন্ট কত, 0.82। তাহলে এখন এটা আছে 0.82 ব্লাডের। তাহলে এখানে কী হবে, সেম কেসটা ঘটবে। ডাক্তারবাবু তো বুঝবে না, ডাক্তারবাবু ইনজেক্ট করে দেবে, দেখবে ইনজেকশন হচ্ছে আর এখান থেকে সেল রাপচার করতে করতে যাচ্ছে, পেশেন্টটা ডাই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফিনিশ, আউট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে লোয়ার টু হায়ারে ফ্লো করবে, দ্যাট ইজ হিমোলাইসিস অর ডিপ্লাজমোলাইসিস। বোঝা গেছে? তো এটা একটা হতে পারে, এটা একটা ঘটনা ঘটতে পারে। আরেকটা কি ঘটনা ঘটতে পারে, ডিফারেন্ট কেস স্টাডি করে দেখা যায়। ধরো আরেকজনের মাথায় একটু বেশি বুদ্ধি আছে, ও একটা প্যাকেট পেয়েছে, ও বললো যে ঠিক আছে, কী দিয়ে তৈরি হয় এটা পেছনে দেখে নিল, কম্পোজিশন, সবাই এখন বেশি পেকে গেছি আমরা সবাই, কম্পোজিশন দেখে নিলাম সব, আচ্ছা কম্পোজিশন NaCl, আচ্ছা NaCl থাকে 0.84% লেখা আছে, কিন্তু স্যালাইনের পেছনে লেখা আছে 0.84% NaCl আছে, আচ্ছা কোনো ব্যাপার না। ওটা নিয়ে সঙ্গে সঙ্গে চলে এলো সাইডে এসে কী করলো, হিসাব মতো করে ওই প্যাকেটটা কাটলো, কেটে হিসাব মতো করে সল্ট মিশিয়ে দিল, কারণ ওকে ডাক্তার বলেছে 2 প্যাকেট আনতে, তাহলে 0.84% আছে, তাহলে আরেকটু সল্ট মেশাবো যাতে ওটা কী হয়ে যায়, ডাবল হয়ে যায়, ইন্টু 2 করে দিলাম, তাহলে 1.68%, তাহলে হয়ে যাবে আমার 1.68%ই তো করতে হবে, ডাক্তার বলেছে 2 প্যাকেট লাগবে আমার স্যালাইন, তাহলে আমার মধ্যে পরিমাণ মতো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সল্ট মিশিয়ে দিয়ে ওটাকে পার্সেন্টেজ বানিয়ে দিলাম 1.68%, নিয়ে এবার প্যাকেটটা আবার সিল করলাম, সিল করে ডাক্তারকে দিয়ে দিলাম, বললাম যে এর মধ্যেই যা আছে আপনি 2 প্যাকেট বলেছেন, যা আছে এর মধ্যেই আছে, বা তুমি বললেও না, ডাক্তারবাবুকে নিজেই চ্যানেলে ঢুকিয়ে দিলে, কী হলো তাহলে, এটা হয়ে গেল 1.68% স্যালাইন ওয়াটারটা। আর ব্লাডের কনসেন্ট্রেশন কত, 0.84, তাহলে এটা ব্লাড তখন লোয়ার, এটা তখন হায়ার, তাহলে ফ্লো কোথায় করবে, লোয়ার টু হায়ার, হাইপোটনিক টু হাইপারটনিক। তাহলে যখনই ফ্লো করবে কী হবে, এখান থেকে সমস্ত জিনিস, এখানে না অ্যারো সাইনটা তখন এরকম হয়ে যাবে, এই সমস্ত প্লাজমা বাইরে বেরিয়ে যাবে, তখন এটাকে বলবো প্লাজমোলাইসিস, প্লাজমা বেরিয়ে গেছে।
এবং সেই রক্তের কণাগুলোর রক্ত থাকবে না, এটা কী হয়ে যাবে, চুপসে যাবে, পিঁপড়ের মতো হয়ে যাবে, কিসমিসের মতো হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটাকে বলে প্লাজমোলাইসিস। এরকম দুটো কেস হতে পারে, জাস্ট গল্প করে বললাম, এরকম ভুল কখনো কেউ করবেও না, জাস্ট মজার জন্য বলা হয়েছে। তাই এইগুলো যে কেস স্টাডি বোঝার জন্য যে কীভাবে কখন কোনটা হয়, ঠিক আছে? তাহলে স্যালাইন ওয়াটার যেটা আমরা দেখি 0.84%, ওটা একটু যেন লিক না থাকে আমাদের দেখে নেওয়া দরকার। যদি একটু লিক থাকে, একটু এয়ার বেশি চলে যায় বা একটু ওয়াটার বেশি চলে যায়, মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এখান থেকে। আই থিঙ্ক বোঝা গেল। এই হচ্ছে থিওরি পার্ট। নেক্সট আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর পড়বো, ওটা একটু সময় লাগবে। আর আমাদের আইডিয়াল নন আইডিয়াল সলিউশন একটু পড়বো, হয়ে যাবে। আর নিউমেরিক্যালস করবো। নিউমেরিক্যালস তোমাদের করতে হবে, নিউমেরিক্যালস যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সিলেবাস। 50% শেষ, 50 কি 60 হয়ে গেছে। ভ্যান্ট অফ ফ্যাক্টর একটা ছোটো ক্লাস, অল্প একটা ছোটো ক্লাসে হয়ে যাবে। আইডিয়াল নন আইডিয়াল সলিউশনও খুব ছোটো, দেন নিউমেরিক্যালস, সলিউশন চ্যাপ্টার খুব মজার জিনিস। চলো থিওরিগুলো পড়ো, বারবার দেখো ভিডিওটা। বাই।